প্রিয় ছাত্রছাত্রীরা, স্বপ্ন সন্ধান চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ থাকছে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকির ব্যাখ্যা বিশ্লেষণ সহ পূর্ণাঙ্গ আলোচনা এবং 2021 সালের মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য 3 নম্বরের প্রশ্নোত্তরের জন্য গুরুত্বপূর্ণ লাইনগুলির উল্লেখ। তাহলে আর কথা না বাড়িয়ে বিষয়ে প্রবেশ করি। স্বনামধন্য আধুনিক কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে প্রবেশের আগে এই কথাগুলি তোমরা শুনে রাখো। প্রকৃত অর্থে যারা কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী তারা মানবতাবাদী হয়ে থাকেন। সর্বমানবের বড় প্রিয়জন তারা নিজস্বতার ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ না থেকে বিশ্বমানবের আশ্রয় হয়ে ওঠেন। তাদের আপন পর ভাবনার ঊর্ধ্বে থাকে মানবের কল্যাণ ভাবনা। কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি এই মানব কল্যাণ ভাবনা থেকেই রচিত হয়েছে। কবিতাটির কালগত পটভূমি 1991 সাল থেকে 2003 সাল এবং পরবর্তী আরও কয়েক বছর। এই সময় মধ্যপ্রাচ্যের তেল ভাণ্ডারগুলি কার অধীনে থাকবে তা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল ইরাক কুয়েতের মধ্যে। এই দ্বন্দ্বের অর্থাৎ যুদ্ধের পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলি যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড কুয়েতের পক্ষ অবলম্বন করে ইরাকের উপর চাপ সৃষ্টি করে এবং একনায়কতন্ত্রের অজুহাতে ইরাকের শাসক সাদ্দাম হোসেনকে গদিচ্যুত করে। এই সময় ইরাক, আফগানিস্তান এবং প্যালেস্তাইন জুড়ে নির্বিচারে গোলাগুলি বর্ষণ, বোমা বর্ষণ চলতে থাকে। স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। সাধারণ মানুষের ঘরবাড়ি যেভাবে ধ্বংস হয়ে যায়, যেভাবে প্রাণহানি ঘটতে থাকে, যে মৃত্যুময় দিনযাপন চলতে থাকে সাধারণ মানুষের, তাতে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা অত্যন্ত আহত হন। তারা দুর্গত বিপন্ন মানুষদের পক্ষ অবলম্বন করে কলম ধারণ করেন। কবি শঙ্খ ঘোষ এই মানুষদের প্রতি সহানুভূতিবশত তাদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে এই কবিতাটি রচনা করেন। এই কথাগুলি মাথায় থাকলে কবিতাটি তোমরা সহজেই বুঝতে পারবে। এবার কবি পরিচিতি। এমসিকিউ, এসিকিউ প্রশ্নোত্তরের ক্ষেত্রে কবি পরিচিতি সংক্রান্ত যে তথ্যগুলি তোমাদের মাথায় থাকলে সুবিধা হবে তা হলো: কবির জন্ম 1932 সালের 5 ফেব্রুয়ারি, বর্তমান বাংলাদেশের চাঁদপুরে। পিতার নাম মনীন্দ্র কুমার ঘোষ, মাতা অমলা ঘোষ। প্রথম প্রকাশিত কবিতা দিনগুলি রাতগুলি 1953 সালের জুলাই মাসের কৃত্তিবাস পত্রিকার প্রথম বর্ষের প্রথম সংখ্যায় এই কবিতাটি মুদ্রিত হয়েছিল। প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি 1956 সালে প্রকাশিত হয়। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরের দ্বারের শব্দ, জলই পাষাণ হয়ে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড় সামাজিক নয়, ধুম লেগেছে হৃৎকমলে ইত্যাদি। ছোটদের জন্য গ্রন্থ ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, সুপুরি বনের শাড়ি ইত্যাদি। প্রবন্ধ গ্রন্থ কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, ছন্দময় জীবন, ঐতিহ্যের বিস্তার, ছন্দের বারান্দা ইত্যাদি। পুরস্কার ও সম্মান এই স্বনামধন্য কবি নানান পুরস্কার ও সম্মানে সম্মানিত হয়েছেন। পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, দেশিকোত্তম পুরস্কার, পেয়েছেন কবির সম্মান, সরস্বতী সম্মান ও পদ্মভূষণ সম্মানও। কবির ছদ্মনাম কুন্তক ছদ্মনামে লেখা, শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা। উৎস পাঠ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কাব্যগ্রন্থটির রচনাকাল 2001 থেকে 2003 সাল পর্যন্ত, প্রকাশকাল 2004 সাল। প্রতিপাদ্য দেশ তথা বিশ্বজুড়ে দুঃসময়, সাধারণ মানুষের অস্তিত্ব বিপন্ন, মৃত্যুর মুখোমুখি সবাই।
এই অবস্থায় ঐক্যবদ্ধ থাকা, মানবতার বিপন্নতার মাঝে কিছু মানবতাবাদী মানুষের পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক আস্থায় ঐক্যবদ্ধ হওয়া। লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ। আমি আগেই বলেছি, এই কবিতাটি রচিত হয়েছে ইরাক কুয়েত যুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তির অংশগ্রহণের মাধ্যমে নির্লজ্জ স্বার্থসিদ্ধির চেষ্টার পটভূমিতে। সাধারণ মানুষের জীবনের এ বড় বেদনাদায়ক ইতিহাস, দেশ তথা বিশ্বে চিরকাল সাধারণ মানুষের প্রতি কিভাবে অবিচার চলে এসেছে তা দেখে কবি মর্মাহত। তাই সাধারণ মানুষের লাঞ্ছনা, বঞ্চনা, দুর্দশার ছবি তুলে ধরে কবি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও মিশে গেছেন এই সাধারণ মানুষের মিছিলে। তাই কবিতাটির শিরোনাম দিয়েছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ কবি স্বয়ংও বেঁধে বেঁধে থাকবেন সাধারণ মানুষের সাথে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কবিতাটিতে মূলত দুটি অংশ আছে। প্রথম অংশে আছে সাধারণ খেটে খাওয়া মানুষের চলমান জীবনের দুঃসময়, দুর্দশার চিত্র। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের অর্থাৎ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের অবস্থান বড় সংকটজনক। একটা সংকটজনক জায়গায় তারা অবস্থান করছে। যেন এমন একটা অবস্থানে আছে যেখানে ডানে ধসে পতিত হয়ে প্রাণ হারানোর ভয়, যেখানে বাঁদিকে আছে গিরিখাত, অর্থাৎ সেদিকে সরে যাওয়ার সামান্য উপায় নেই, সরে গেলে প্রাণ সংশয় ঘটবে। তাহলে সামনে কিংবা পিছনে তাও সম্ভব নয়। আছে হিমানির বাঁধ, অর্থাৎ বরফে বরফে পিচ্ছিল বিপজ্জনক পথ। আর মাথার উপরে বোমারু, অর্থাৎ বোমা নিক্ষেপকারী বিমান, যে কোনো সময় বোমা বর্ষণ করতে পারে। কাজে না ডানে, না বাঁয়ে, না পেছনে, না সামনে, না শূন্যে, কোনো দিকেই সাধারণ মানুষের পথ খোলা নেই। তাই তো কবি বলেন আমাদের পথ নেই খোলা। এখানেই শেষ নয়, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। যুদ্ধবাজদের বোমার আঘাতে সাধারণ মানুষের ঘরবাড়ি উড়ে গেছে। মৃত্যু হয়েছে শিশুদের, যত্রতত্র ওদের সব দেহ ছড়িয়ে আছে। অর্থাৎ যুদ্ধবাজদের আগ্রাসন ধ্বংস করেছে ঘর বাড়ি, বাসস্থান এবং মানবের ভবিষ্যৎকে, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে। এই পৃথিবী থেকে তাদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেবার একটা আয়োজন যেন চলছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? অর্থাৎ সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ বলে যে একটা শ্রেণী আছে, তাদের এই মুহূর্তে ধ্বংস করে ফেলা হবে নাকি? সাধারণ মানুষ তার পার্থিব অস্তিত্বটুকু নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কাজেই আর কোনো উপায় নেই, সামনে এগিয়ে যাওয়ার কোনো পথ খোলা নেই, নেই ডানে, নেই বাঁয়ে, নেই পেছনে। তাহলে একটি পথ খোলা আছে, তা হলো ঐক্যবদ্ধ হওয়া। তাই কবি বলেন আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি। এবার বলছি কবিতাটির দ্বিতীয় অংশের কথা। কবিতাটির দ্বিতীয় অংশে কবি সাধারণ মানুষের সর্বকালীন অবস্থানটাকে বিশ্লেষণ করেছেন। প্রথম অংশে ছিল বর্তমান অবস্থান এবং দ্বিতীয় অংশে সাধারণ মানুষের সর্বকালীন অবস্থান। সাধারণ মানুষ চিরকালই বঞ্চিত।
কবির কথায় আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। ইতিহাসের পাতায় সাধারণ মানুষের ঠাঁই কোনোদিন জোটেনি। ইতিহাসের পালাবদলের ক্ষেত্রে ওরাই মূল শক্তি। ইতিহাস চলমান ওদের শক্তিতেই, কিন্তু ওদের কথা কোনো ঐতিহাসিক লেখেন না, লেখেননি কোনোদিন। লেখেন যত সব রাজা, বাদশাহ, সাম্রাজ্যবাদী শাসকদের কথা। ওদের কথা লেখা হলেও ওরা যেন অবজ্ঞেয়, তাচ্ছিল্যযোগ্য এবং না ধরলেও চলে এমন একটা শ্রেণী বা সমষ্টি মাত্র। এই সাধারণ মানুষগুলির চোখ মুখ থেকেও নেই, ওরা চোখে দেখে না, ওদের কিছু বলা বারণ। ইতিহাসের আয়নায় ওদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ ওদের বিশিষ্ট কোনো পরিচয় নেই। শাসক শোষকের ষড়যন্ত্রে, পৃথিবীর যাবতীয় সম্পদের সুখে ওদের কোনো অধিকার নেই। প্রাণ ধারণের প্রশ্নে ভিক্ষার পাত্র ওদের হাতে নিয়ে ছুটতে হবে চিরকাল। ওরা চিরভিখারি। সময় বদলায়, শাসক বদলায়, শুধু বদলায় না ওদের অবস্থান। বদলে দেবার সংকল্প নিয়ে কেউ ওদের সামনে এসে দাঁড়ায় না। নেই গোটা পৃথিবীতে এমন কোনো মানুষ যে ওদের দাবি প্রতিষ্ঠার জন্য কথা বলবে। তাই তো সংশয় জাগে, পৃথিবীটা বেঁচে আছে কি? কবির কথায়, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। সংকটাপন্ন সাধারণ মানুষ নিষ্ঠুরভাবে শোষিত, বঞ্চিত হতে হতে, প্রতিকারহীন অবিচার সহ্য করতে করতে ভাবে পৃথিবীটা হয়তো বেঁচে নেই। কারণ বেঁচে থাকলে অবশ্যই প্রতিবাদ ধ্বনিত হতো, অবশ্যই ন্যায় প্রতিষ্ঠার জন্য, তাদের দাবি প্রতিষ্ঠার জন্য কেউ না কেউ সামনে এসে দাঁড়াতো। আমাদের কথা কে বা জানে? পৃথিবীর সাধারণ খেটে খাওয়া মানুষের কথা কেউ জানে না। মানুষ হয়ে জন্মেও ওরা মানুষের মর্যাদা পায় না, পায়নি কোনো দিন। ওদের অস্তিত্ব রক্ষার জন্য দরজায় দরজায় ফিরতে হয়। যতদূর চোখ যায় ওদের জন্য পৃথিবীতে কিছু নেই, শুধু আছে হাহাকার। এই হাহাকারের মধ্যেই কবি শোনালেন আশ্বাসবাণী। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কোথাও কিছু না থাক, আছে কজন মানুষ এখনো। যুক্তিবাদী, মানবতাবাদী, মুক্তমনা কিছু মানুষ এখনো আছে। কবি এদের কাছাকাছি এসে হাতে হাত রেখে সঙ্গবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন। ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে বলেছেন। অর্থাৎ সম্পূর্ণ কবিতাটিতে প্রতিকূল পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানটাই ফুটে উঠেছে। কবি বড় আপন করে তুলেছেন সাধারণ খেটে খাওয়া মানুষকে এবং ঐক্যবদ্ধ করে তুলতে চেয়েছেন তাদের। কবিতাটির গুরুত্বপূর্ণ লাইনগুলি। আসন্ন 2021-এর মাধ্যমিক পরীক্ষাতে এই কবিতাটি থেকে 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি। এক্ষেত্রে যে লাইনগুলি গুরুত্বপূর্ণ তা হলো: 1. আমাদের পথ নেই কোনো। 2. আমাদের ইতিহাস নেই। 3. আমরা ভিখারি 12 মাস। 4. পৃথিবী হয়তো মরে গেছে। 5. আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। 6. আমাদের চোখ মুখ ঢাকা। 7. তবু তো কজন আছি বাকি। 8. আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবিতাটি থেকে যে লাইনগুলি উদ্ধৃত করলাম, এই লাইনগুলি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। আমার যে আলোচনা তোমরা এতক্ষণ ধরে শুনলে, সে আলোচনা থেকেই এই প্রশ্নগুলির উত্তর পাওয়া যাবে। যেমন ধরো, প্রশ্ন হলো, আমরা ভিখারি 12 মাস, আমরা কারা? ভিখারি 12 মাস বলা হয়েছে কেন? এবার তোমরা কবিতাটির আলোচনায় প্রবেশ করে দেখো, এই প্রশ্নের উত্তরটা পরিষ্কার পেয়ে যাচ্ছ।
এভাবে অনায়াসেই পুরো কবিতাটা তোমাদের দখলে চলে এসেছে, চলে আসবে। দেখো, চেষ্টা করো। আজ এখানেই। তবে আবারও মনে করে দিচ্ছি, চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করো, লাইক দাও। ভালো থেকো, ভালো থেকো সবাই।